ব্লুপ্রিন্টে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পোস্ট এলডিসি স্ট্র্যাটেজিস নিয়ে যে আর্টিকেল, যেটা ডেইলি স্টারে 12 মার্চ 2024 হয়েছিল, বাট সেটা কনটেক্সটটা হচ্ছে আমরা আপডেট করেছি, সেটাকে নিয়ে আলোচনা করব। খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, পোস্ট এলডিসি স্ট্র্যাটেজিস এম্পাওয়ারিং আওয়ার প্রাইভেট সেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জন্য 4.7 দেওয়া হয়েছে। 4.5-এর বেশি মানে খুবই ইম্পর্টেন্ট, সেভাবে এটাকে গণ্য করা যায়। সামষ্টিক অর্থনীতি, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ, শিল্পায়ন এবং বেসরকারি খাতের ভূমিকা বিষয়ক রচনার জন্য বা এসের জন্য এটা মাস্টারপিস হবে। সো কী কী ডেটাগুলো আমরা এক্সট্রাক্ট করতে পারি? বাংলাদেশের রপ্তানি আয়ের 80%-এর বেশি আসে কেবল পোশাক বা আরএমজি সেক্টর থেকে। এলডিসি উত্তোলনের পর শুল্ক বা ডিউটি ফ্রি অ্যাক্সেস হারালে বাংলাদেশ গড় শুল্ক হার 0% থেকে বেড়ে 10-12% হয়ে যাবে। অর্থাৎ আমরা যে এখন ইউরোপিয়ান ইউনিয়ন, লাইক হচ্ছে জার্মানি, ফ্রান্স, তারপরে হচ্ছে পোল্যান্ড সহ বিভিন্ন দেশে যে একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস আমরা পাই, অল অ্যাক্সেসরিজ এক্সেপ্ট আর্মস, এই যে একটা অ্যাক্সেস আমরা পাই, বা এভরিথিং অ্যাক্সেস এক্সেপ্ট আর্মস, তো এইটার আয়তে আমরা 10% শুল্কের বদলে আমরা মাত্র 0% শুল্ক আমরা এনজয় করতে পারি। সো ইউরোপিয়ান ইউনিয়ন 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা বা এভরিথিং বাট আর্মস ইবিএ এর সময়সীমা বাড়িয়েছে, যা বাংলাদেশের জন্য একটি প্রস্তুতির সুযোগ। ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের লজিস্টিক ব্যয়, যে লজিস্টিক যে কস্ট, তা উল্লেখযোগ্য পরিমাণে বেশি, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। তো এই আর্টিকেলে যে প্রফাউন্ড সামারিটা যদি আমরা করি, তাহলে পাচ্ছি বাংলাদেশে এলডিসি উত্তোলন কেবল একটি সম্মানজনক অর্জন নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির বৃহত্তর মঞ্চে প্রবেশের বিশিষ্ট বা এমিনেন্ট সন্ধিক্ষণ। আমরা এমিনেন্টের একটা বই আছে, এমিনেন্ট হচ্ছে বিশিষ্ট। অর্থাৎ এলডিসি উত্তোলন যে সবসময় ভালো এমনটাও না। হ্যাঁ, আমরা একটা হায়ার একটা ক্যাটাগরিতে আমরা অবস্থান করতেছি, বাট আলটিমেটলি এটা সবসময় ভালো হতে পারে এমন না, কারণ আমাদের যে ডিউটি ফ্রি অ্যাক্সেস তা কিন্তু স্থগিত হয়ে যাবে, এভিএন্সে চলে যাবে। তবে এই ধরনের উত্তোলনের ফলে বর্তমানে শুল্কমুক্ত বাজার সুবিধা হারানোর ঝুঁকি দেশের রপ্তানি খাতকে এটি অনিশ্চয়তা বা আনসার্টিনিটি বা অ্যাম্বিগুইটি বলতে পারি পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই সন্ধিক্ষণে বেসরকারি খাতকে বা প্রাইভেট সেক্টরকে দেশের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে শক্তিশালী করা রিকুইজিট বা আবশ্যক, অথবা ইনএভিটেবল। বর্তমানে দেশের রপ্তানি আয়ের সিংহভাগ কেবল এই যে আমাদের পোশাক খাতের উপর নির্ভরশীল, যা একটি কাঠামোগত দুর্বলতা বা স্ট্রাকচারাল ভালনারেবিলিটি। এই অতি নির্ভরতা কাটিয়ে পণ্য বাজারে বহুমুখিতা বা ডাইভার্সিফিকেশন প্রোডাক্টের মার্কেট নিশ্চিত, এটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা চিত্রিত করা বা ডেলিনিয়েট এখন সময়ের দাবি। তো চিত্রিত করা কোনো একটা কর্ম পরিকল্পনাকে যদি আমরা চিত্রিত করতে চাই, আমরা ডেলিনিয়েট ওয়ার্ডটাকে ইউজ করতে পারি। উত্তরণ পরবর্তী, মানে এই যে এলডিসি যদি আমাদের গ্রাজুয়েশন হয়, উত্তরণ যদি হয় পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএস সম্পাদন এবং লজিস্টিক ব্যয় কমিয়ে আনা, মানে রিডিউসিং লজিস্টিক কস্ট, এটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়া বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী উৎপাদন ব্যবস্থা, স্বচ্ছতা এবং পরিবেশগত যে কমপ্লায়েন্স, ইএসজি যেগুলো কমপ্লায়েন্স আছে আমরা জানি, এনভায়রনমেন্ট, সোসাইটাল এবং গভর্নমেন্টাল যে কমপ্লায়েন্সেসগুলো আছে, বজায় রাখা বেসরকারি খাতের জন্য খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে দারুণ বা কার্যকর বা ইফিকেসি দেখাতে পারে। ইফিসিয়েন্সি বলতে আমরা ইফিকেসি ইউজ করছি কার্যকারিতা বোঝাতে। নীতি নির্ধারকদের উচিত উদ্ভাবন ও গবেষণা, রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিনিয়োগ উৎসাহিত করে বেসরকারি খাতের জন্য একটি মজবুত বা রোবাস্ট পরিবেশ নিশ্চিত করে, এবং পরিশেষে ব্যাংক খাতে স্থিতিশীলতা ও ব্যবসা সহজীকরণ হবে এই অর্থনৈতিক রূপান্তর বা ভিত্তিপ্রস্তর বা কর্নার স্টোন স্থাপন করা। খুব ইম্পর্টেন্ট। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি। প্রবন্ধর যে কাঠামো, সেটা হচ্ছে একটা ফরওয়ার্ড লুকিং পলিসি ফ্রেমওয়ার্কটাকে ফলো করেছে। কীভাবে? এটা একটা ভবিষ্যৎমুখী নীতি। কীভাবে? লেখক উত্তরণকে কেবল একটি প্রস্থান বা এক্সিট হিসেবে না দেখে আমরা শুধু উত্তরণ করেই যাচ্ছি, সে সেলডিসি এটা নতুন একটা স্টেজ, বিষয়টা এইভাবে না দেখে এটা ট্রান্সফরমেশন হিসেবে দেখছেন।
হ্যাঁ, এবং সেটা উনাকে ট্রান্সফরমেশন হিসেবে চিত্রিত করেছেন। তার যুক্তি প্রবাহটি অত্যন্ত সুশৃঙ্খল। এখানে চ্যালেঞ্জ যে চিহ্নিত করছেন উনি, যে লস অফ প্রেফারেন্স, আমরা হচ্ছে এই যে ইবিএ যে সুবিধা সেটা আমরা হারিয়ে ফেলবো, আমাদের যে ডিউটি ফ্রি অ্যাক্সেস সেটা আমরা হারিয়ে ফেলবো, এবং কৌশলগত পরিবর্তন, শিফট টু প্রাইভেট সেক্টর। এটা আমাদের যে প্রাইভেট সেক্টর যে ডাইভার্সিফিকেশন প্রয়োজন সেটা হচ্ছে বলে দিয়েছে। শুধুমাত্র টেক্সটাইল ওরিয়েন্টেড যদি আমরা থাকি তাহলে আলটিমেটলি আমাদের এক্সপোর্টটা ডাইভার্সিফাইড হবে না। এবং কাঠামোগত যে সংস্কার, যে লজিস্টিক অ্যান্ড কমপ্লায়েন্স, যেগুলো ইএসজি, গভর্নমেন্ট, সোসাইটিয়াল এবং এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্সেসগুলো আছে সেগুলোকে উনি উল্লেখ করেছেন। এবং দীর্ঘমেয়াদী সক্ষমতা বা ইনোভেশন এবং পলিসির যে কোনো বিকল্প নেই তাও হচ্ছে উনি নিয়েছেন। অর্থাৎ লস অফ প্রেফারেন্স, শিফট টু প্রাইভেট সেক্টর, লজিস্টিক অ্যান্ড কমপ্লায়েন্স এবং ইনোভেশন অ্যান্ড পলিসি, এটি একটা সলিউশন ওরিয়েন্টেড একাডেমিক রাইটিং এটা উদাহরণ হতে পারে। এখন এখানে আমরা কিছু ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এবং কীভাবে যুক্তিগুলো সৃজন করেছে তা আমরা লক্ষ্য করি। লেখক অত্যন্ত মুনশিয়ানের সাথে দেখিয়েছেন যে বাংলাদেশের প্রবৃদ্ধি এখন আর কেবল সরকারের সহায়তার উপর নির্ভর করে চলতে পারে না। ওকে, সহায়তা নির্ভর অর্থনীতি থেকে প্রতিযোগিতা নির্ভর বা কম্পিটিশন বেসড ইকোনমিতে আমাদেরকে যেতে হবে। আমরা যে সুবিধা যে আসি, কী সুবিধাটা, সেটা হচ্ছে ডিউটি ফ্রি অ্যাক্সেস কেন দিচ্ছে, কারণ আমরা আর্থিকভাবে অসচ্ছল দেশ দেখে তো আমাদেরকে সেই অ্যাক্সেসটা হচ্ছে দেওয়া হচ্ছে। এখন সেই অ্যাক্সেসের উপর ভিত্তি করে যদি আমরা থেকে যাই তাহলে কী সমস্যা হবে আমরা যখন এলডিসিতে গ্র্যাজুয়েশন করে ফেলবো তখন কম্পিটিটিভ মার্কেটে আমরা যখন যাব তখন আমাদের হয় প্রাইস কম্পিটিশন করতে হবে। প্রাইস যদি আমরা কম্পিট না করতে পারি তাহলে কি কোনোভাবে আমাদের প্রোডাক্টটা কোনো দেশে কিনবে? কারণ আলটিমেটলি সবাই তো কম টাকাতেই প্রোডাক্টটা চায়, যেটা হচ্ছে মানুষের একটা ইনস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স। তো এখন যদি সেইটা যদি আমরা কম্পিটিশন বেসড আমরা যদি মার্কেটের দিকে আমরা যদি শিফট না হতে পারি তাহলে আলটিমেটলি আমাদের এক্সপোর্টটা বাড়বে না এবং এলডিসি উত্তরণটা আমাদের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। সেটি তিনি বেসরকারি খাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রমাণ করেছেন। তো তার যুক্তিগুলো কেবল তাত্ত্বিক নয় বরং বৈশ্বিক বাজারের প্রতিযোগিতামূলক বাস্তবায়নের সাথে সরাসরি সম্পৃক্ত। তথ্যের প্রায়োগিক ব্যবহার, যেগুলো তথ্য শুরুতে হচ্ছে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে 80% আরএমজি থেকে আসে, আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস হচ্ছে 10 to 12% 2029 সাল পর্যন্ত আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, এবং লজিস্টিক ব্যয়টা হচ্ছে উল্লেখযোগ্যভাবে বেশি, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে প্রাইসিংয়ের জন্য ভালো না। এই জন্য আমরা অনেক সময় ইন্ডিয়ান রোডটা হচ্ছে ইউজ করি আমাদের লজিস্টিক এক্সপেন্সটাকে কমানোর জন্য। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এখানে মাইকেল পোর্টারের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, তো এটা আমরা যখন ইকোনমিক্স পড়েছিলাম তখন আমরা হচ্ছে দেখেছিলাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একটা টার্ম থাকে বা প্রতিযোগিতামূলক সুবিধার তথ্যটি দারুণভাবে উনি উল্লেখ করেছেন। মানে আমাদের তো একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তো আছে, টেক্সটাইল সেক্টরে আছে, কারণ আমরা লো স্যালারি বা ওয়েজেস বেসড আমরা একটা সিস্টেম দাঁড় করিয়েছি টেক্সটাইল সেক্টরে। তো এটা আমাদের এই জন্য অ্যাডভান্টেজ আছে, বাট এটা কিন্তু আসলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ভবিষ্যৎ দিবে না, এটা কথা বলতেছে। শ্রমের নিম্ন মূল্য এবং সরকারি কোটার উপর নির্ভর না করে দক্ষতা, লজিস্টিক ডেভেলপমেন্ট এবং পণ্য বহুমুখীকরণ বা কমোডিটি ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কীভাবে দীর্ঘমেয়াদী সুবিধা অর্জন করা যায় তা উনি হচ্ছে এটা এম্পিরিক্যাল রূপরেখা দাঁড় করেছেন অথবা প্রমাণসিদ্ধ রূপরেখা দাঁড় করেছেন। অর্থাৎ বাংলা যদি আমরা লিখি প্রমাণসিদ্ধ রূপরেখা শব্দটা আমরা ইউজ করতে পারবো এবং চিত্রায়ন শব্দটা আমরা ইউজ করতে পারবো। আরও কিছু আমরা ইংলিশ ফ্রেজগুলো হচ্ছে আমরা দেখি এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফিকেশন, ঠিক আছে। আমরা হচ্ছে কমোডিটি ডাইভার্সিফিকেশন না বলে আমরা বলতে পারি এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফিকেশন, রপ্তানি ঝুড়ি বহুমুখীকরণ অর্থাৎ পণ্যের যে বৈচিত্র্য আনা। তারপর লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার বটলনেক অর্থটা খুবই ইম্পর্টেন্ট। বটলনেক হচ্ছে এই যে বোতল যেটা আছে তার একটা নেক আছে, তো এটা যদি হচ্ছে পানিটা যদি হচ্ছে পার হয় তো এই যে ছোটো অংশ দিয়ে হচ্ছে পার হইতে হবে, তো আলটিমেটলি এইটা কিন্তু এই পানির ফ্লোটাকে হচ্ছে ব্যাহত করতেছে। তো এই ধরনের যাতে কোনো প্রবলেম যাতে না তৈরি হয়, যাতে পাইপটা যাতে পুরোপুরি একই ওয়েদের মধ্যে থাকতে পারে, অর্থাৎ আমাদের যে লজিস্টিকের মধ্যে যাতে কোনো ধরনের সরু কোনো একটা বাধা সৃষ্টি না হয়, এই জন্য হচ্ছে বলা হয়েছে যে লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার বটলনেক, লজিস্টিক অবকাঠামো সীমাবদ্ধতা দূর করা এবং প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, যেটা আমরা হচ্ছে ইবিএতে আমরা হচ্ছে পেয়েছি, আমরা যুক্তরাষ্ট্র যে হচ্ছে জিএসপি সুবিধা হচ্ছে পেয়েছিলাম। আলটিমেটলি এগুলো হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট। তো আসলে এলডিসি থেকে বের হয়ে গেলে আসলে ওইভাবে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা পাওয়া যাবে না, বাট এরপরে যতটুকু
এনশিওর করা যায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের ভ্যালু অ্যাডেড সেগমেন্টটা তৈরি করতে হবে। চায়না দিকে যদি লক্ষ্য করি, চায়না কী করে? চায়না কিন্তু আমাদের মতো পোলো শার্ট বা হচ্ছে নিট বেসড টেক্সটাইল প্রোডাকশন নিয়ে থাকে না, তারা হচ্ছে ফাংশনাল প্রোডাকশন করে, তারা হচ্ছে সিনথেটিক ফাইবার প্রোডাকশন করে, এবং যেগুলার আসলে একটা ভ্যালু এডিশন থাকে, যেগুলোকে আসলে একটা মিলিটারি পারপাস ইউজ করা যায়, যেটাতে হচ্ছে আমরা এরোস্পেসে হচ্ছে ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে এমন একটা ফেব্রিক যেগুলো হচ্ছে ব্রিথেবল ফেব্রিক হবে, যেগুলো ফেব্রিকের মধ্যে নানা ধরনের হচ্ছে ফিচার্সগুলো থাকবে, যেগুলো সহজে ভাঁজ পড়বে না, রিঙ্কেল ফ্রি হবে। এই ধরনের ফাংশনাল জিনিসগুলো চায়না তৈরি করে। আমাদের টেক্সটাইল যদি আমরা কাজ করি, আমাদেরকে অবশ্যই হচ্ছে ভ্যালু এডেড সেগমেন্ট তৈরি করতে হবে। এবং ইজ অফ ডুইং বিজনেস ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সরকারের বিভিন্ন পলিসিগুলোর কারণে বিজনেসটা তৈরি করাটা বেশ ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এই জন্য পলিসি মেকিংটা হইতে হবে রবাস্ট এবং হচ্ছে কোনো বটলনেক ছাড়া। ওই যে যেটার মাধ্যমে যে কোনো পলিসি আমাদের বিজনেস করার জন্য যাতে বাধা না হয়ে দাঁড়ায়, এবং R&D ইকোসিস্টেম থাকতে হবে, কারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া কোনো দেশই হচ্ছে আগাবে না। তো আলটিমেটলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে, ডাইভার্সিফিকেশন আনতে হবে, প্রিপারেশন ট্রেড ট্রিটমেন্টকে এনশিওর করতে হবে, আলটিমেটলি বটলনেকগুলোকে দূর করে আমাদের এক্সপোর্ট বাস্কেটকে ডাইভার্সিফিকেশন করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের যে আর্টিকেলের জন্য অ্যানালাইসিস। আশা করি এলডিসি এবং তার ফলাফল কী হবে, ইম্প্যাক্ট কী হবে, যেটা হচ্ছে গুড সাইড কী আছে, ব্যাড সাইড কী আছে, যেগুলো আর্গুমেন্ট রাইটিংয়ের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য উপযোগী হবে। থ্যাংক ইউ বিসিএস ব্লু প্রিন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আগামীতে এমন কন্টেন্ট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংক ইউ।